যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না। বর্তমানে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক অবস্থা কিছুটা সেরকমই। তিনি কিছুতেই গদি ছাড়বেন না এবং বলে দিয়েছেন তিনি এই নির্বাচন মানেনই না। এই রায় লুট করে নেওয়া রায়, এবং সেটা তিনি মানেন না। স্বাভাবিকভাবেই আমরা যদি তার ট্র্যাক রেকর্ড দেখি, এরকম অদ্ভুতরে কাজকর্ম তিনি অনেকবার করেছেন। তিনি নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন ধর্ণা দিয়েছেন, তিনি নিজে রাজীব কুমারকে বাঁচাতে তার বাড়ির সামনে বসে পড়েছেন, ইত্যাদি অনেক ধরনের ঘটনা তিনি ঘটিয়েছেন, যেগুলো নিয়ে প্রচুর মিম হয়েছে। কিন্তু সার্বিকভাবে একটু সিরিয়াসলি যদি দেখি, সেগুলো বাংলার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রী একটা সিরিয়াস ডেজিগনেশন, গোটা বাঙালির সমাজের অভিভাবিকা ছিলেন তিনি। সেখানে যদি এরকম ধরনের কাজকর্মে তিনি নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখেন, সেটা শুধু তার অসম্মান নয়, এটা গোটা বাংলার অসম্মান। বহু মুখ্যমন্ত্রী, এই যে গত ইলেকশনটা হলো যেখানে তিনি নিজেও হারলেন, বহু মুখ্যমন্ত্রী হেরে গিয়েছেন, অর্থাৎ তাদের দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ডিএমকে স্ট্যালিন পায়নি, বিজয়ন পাননি কেরালায়। তারা কিন্তু স্বাভাবিকভাবেই যেটা করেছেন, তারা স্টেপ ডাউন করেছেন। তারা রাষ্ট্রপতি ভবনে গিয়ে রেসপেক্টিভ স্টেটসে ওখানে গিয়ে তাদের রেজিগনেশন দিয়ে এসেছেন, কারণ এটাই প্রথা, এটাই সাংবিধানিক প্রথা। কালকে বললাম যে বুদ্ধদেব ভট্টাচার্য যখন হেরেছিলেন, এর থেকেও বাজেভাবে হেরেছিলেন। তিনি কিন্তু সেই রাজার মতো গিয়ে, পরাজিত রাজার মতো গিয়ে তিনি রেজিগনেশনটা দিয়ে এলেন, এবং সেটা কিন্তু পলিটিক্যাল আর্কাইভে একটা চিরস্থায়ী জায়গা করে নিয়েছে সেই দৃশ্যপটটা। তো স্বাভাবিকভাবেই এই শালীনতা, এই সৌজন্যতা আমাদের দেশের মুখ্যমন্ত্রীদের থেকে সাধারণ মানুষ প্রত্যাশা করে, এবং সেটাই হয়ে এসেছে। এটার খুব একটা বিচ্যুতি দেখা যায়নি, কিন্তু এবার মমতা ব্যানার্জি সেটা করলেন। তিনি কিছুতেই মানবেন না যে তিনি হেরে গেছেন, তিনি কিছুতেই মানবেন না যে জনগণ রায় দিয়ে তাকে হারিয়েছে, এবং এখানে কোনো দ্বন্দ্বের অবকাশ নেই। আমি যাকেই রাস্তাঘাটে জিজ্ঞেস করছি, এখন এখন তো সবাই খুলে বলছে, তার আগেও, রেজাল্ট বেরোনোর আগেও, যে কাকে ভোট দিবি। যারা বলেনি তারাও ঠাড়ে ঠুটে বুঝিয়ে দিয়েছে তারা পদ্মচিহ্নেই ভোট দিয়েছে। এবার যদি বিজেপি ক্ষমতায় না আসতো, সেটা পৃথিবীর একটা ভীষণ মানে কততম আশ্চর্য অব্দি আছে, তার পরবর্তী আশ্চর্য হতো আর কি। কারণ সাধারণ মানুষ মুক্তি পথ, পরিত্রাণের পথ হিসাবে বিজেপিতে ভোট দিয়েছে। সব ভোট যে বিজেপির সংগঠনের জন্য পড়েছে তেমনটা নয়। বিজেপির তো বহু গ্রামগঞ্জে সংগঠনই নেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের রেজাল্ট দেখুন, সেখানে বিজেপির সংগঠন কোথায়, কিন্তু বিজেপির ফল দেখুন। মেদিনীপুরে মানলাম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সংগঠন তৈরি হয়েছে। আমাদের উত্তরবঙ্গে বহু জায়গায় বিজেপির তেমনভাবে সংগঠনই নেই। আমি যেখানে থাকি শিলিগুড়ি শহরে, সেখানে শঙ্কর ঘোষ বিধায়ক ছিলেন এর আগের 5 বছরও, তৎসত্ত্বেও তার মিছিল টিছিলের লোক ছিল না, কিন্তু তিনি জিতেছেন 66% ভোট পেয়ে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানুষ কতটা ভয়ে ছিল, আর যেই মুহূর্তে সেই ভয় কেটেছে, মানুষ কিন্তু ঢালাও ভোট দিয়েছে গেরুয়া শিবিরে, পরিত্রাণের পথ হিসাবে, মুক্তির পথ হিসাবে। এখন এটা অবশ্যই গেরুয়া শিবিরের রেসপন্সিবিলিটি। যেভাবে মানুষ তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, মানুষ আরেকটা কথাও বুঝিয়ে দিয়েছেন। 2011 সালে মমতা ব্যানার্জি কিন্তু একই আবেগে ভর করে মহাকরণ অব্দি পৌঁছেছিলেন। সেদিন মমতা ব্যানার্জি বাংলার নয়নের মণি, বাঙালির নয়নের মণি। তাকে ঘিরে কত ক্যামেরা, কত আয়োজন, কত মানুষের ভিড়। সুনীল গঙ্গোপাধ্যায়কে পর্যন্ত বিবি আনন্দ প্রশ্ন করেছিল, তিনি বলেছিলেন, তিনি তখন জীবিত ছিলেন, তিনি বলেছিলেন এটা অভূতপূর্ব একটা বিষয় যেভাবে তিনি ক্ষমতায় এলেন। সেই মমতা ব্যানার্জির অহংকার, ঔদ্ধত্য, তৃণমূল কংগ্রেসের অহংকার, ঔদ্ধত্য মানুষ 1-2 বার সহ্য করলো, কিন্তু মানুষ কিন্তু 15 বছরেই পাল্টে দিল। বাংলার মানুষ যে রায়টা দিয়েছে, সেই রায়টা শুধু বিজেপির পক্ষে দেয়নি, আরও কিছু লাইন বাংলার মানুষ এই রায়ের মাধ্যমে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, কখনো রাজনৈতিক দলকে এটা ভাবতে হয় না যে আমি মানুষের উপরে উঠে গেছি, মানুষই গণতন্ত্রের শেষ কথা। এই যে চেয়ারটা যেখানে মমতা ব্যানার্জি বসেছিলেন, তার আগে বুদ্ধদেব ভট্টাচার্য বসেছিলেন, তার আগে জ্যোতি বসু বসেছিলেন, হয়তো পরে শুভেন্দু অধিকারী বসবেন, এই চেয়ারটা তাদের চেয়ার নয়, এই চেয়ারটা মানুষের চেয়ার। মানুষ একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য কাউকে না কাউকে বসতে দেয় সেই চেয়ারে।
এই বোধটা যখন লুপ্ত হয়ে যায়, যখন মানুষ ভাবা শুরু করে, একজন নেতা বা মন্ত্রী ভাবা শুরু করে আমি সর্বে সর্বা, সব তো ঠিকঠাক চলছে, সব চাঙ্গাসি, আমি সব, সেই মুহূর্তে কিন্তু মানুষ বুঝিয়ে দেয় তুমি সব নও। গণতন্ত্রে তুমি কোনো ফ্যাক্টরি নাও, গণতন্ত্রে মানুষই শেষ কথা। মমতা ব্যানার্জি এই লাইনটাই বুঝতে চাইছেন না, কিন্তু না বুঝলে হবে না। এখানে সংবিধান দিয়ে তার হাত পা বাঁধা, অতএব আলটিমেটলি শি হ্যাজ টু গো, এখানে তো কোনো ডাউট নেই। কিন্তু যে পদ্ধতিতে তিনি যাচ্ছেন সেটা বাংলার জন্য আবার ভালো বিজ্ঞাপন হলো না। বাংলা বিগত অনেক বছর ধরে যেভাবে অসম্মানিত হয়েছে, যেভাবে বাঙালি মুখ্যমন্ত্রীকে নিয়ে মিম বানানো হয়েছে, আরেকটা কন্টেন্ট দিয়ে তিনি চলে যাচ্ছেন, সেটা হচ্ছে না। হতেই পারতো, এটা একটা গ্রেসিয়াস ওয়েতে তিনি চলে যাচ্ছেন, তিনি সবার ভালোবাসা নিয়ে চলে যাচ্ছেন, তার দলের বিরুদ্ধে অনেক ক্ষোভ, কিন্তু আমি এখনও দেখছি যে তার প্রতি একটা অংশের মানুষের ভালোবাসা আছে। তিনি বাংলার মানুষের সাথে সাথে যেই অংশের মানুষের মমতা ব্যানার্জির প্রতি এখনো ভালোবাসা আছে, তাকেও তিনি অসম্মান করলেন। তো তিনি একটা যদি রেজিগনেশন রাজ্যপাল ভবনে গিয়ে দিয়ে আসতেন, সেটা তার সম্মান বাড়তো, কমাতো না। এটাই তিনি বুঝলেন না। এবং আমার মনে হয় তার আশেপাশে যে লোকগুলো আছে তারা মমতা ব্যানার্জি সর্বনাশ করেছে। কালকে সাংবাদিক বৈঠকে তার আশেপাশে যে লোকগুলোকে দেখলাম, আমার মনে হয় সার্বিকভাবে তারাই মমতা ব্যানার্জির পতনের জন্য দায়ী। এদের যে বুদ্ধি, যেটা মমতা ব্যানার্জি শোনেন, বা যা তাদের বুদ্ধি মত দ্বারা মমতা ব্যানার্জি পরিচালিত হন, সেটা সুইসাইড, এবং সেখানে কোনো দ্বন্দ্বের অবকাশ নেই। তিনি ইন্ডিজোটের কথা বলছেন। ইন্ডিজোট এখন নিজেরাই চাপে আছে। আপের কি অবস্থা? আপের রাজ্যসভার সব সাংসদই প্রায় চলে গেছে। কংগ্রেসের কি অবস্থা? লোকসভা নির্বাচনে 100টা আসন পাওয়ার পর তারা ভাবলো ক্ষমতা দখল করে ফেলেছে দেশে। একই মেগালোম্যানিয়াক লোকজন সব। আলটিমেটলি কি হলো? পরের পর নির্বাচনে যেখানে তাদের রাজ্যে সরকার ছিল সেগুলোও গেল। রাহুল গান্ধী মোমেন্টামটা রাখতে পারলেন না। অখিলেশ যাদব এখন ইন্ডিজোটের শেষ আশা, কিন্তু যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে তিনি কতদূর কি পরের বছর করে উঠতে পারবেন সেটা জানি না। তো যাই হোক, কিন্তু কংগ্রেস, জাতীয় কংগ্রেস এখানে কি কথা বলছে? জাতীয় কংগ্রেসের যারা সাধারণ কর্মী তারা কি কথা বলছে? তারা কি বলছে? তারা তো মমতা ব্যানার্জির এই যে পরাজয়, তাতে তো তারা খুশি। শুভঙ্কর বাবুদের কথা বলছি না, যারা সাধারণ কর্মী তাদের কথা বলছে। গলি মহল্লায় যেখানে আপনাদের কংগ্রেস কর্মীরা আছেন তাদের সাথে কথা বলবেন, তারা খুব খুশি। তো এরকম একটা পরিস্থিতি, সেখানে মমতা ব্যানার্জি যদি রেজিগনেশন লেটারটা নিজে গিয়ে দিয়ে আসতেন, আমার মনে হয় তার যে ভালো বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে বেশি আলোচনা হতো, তিনি আবার মিম কন্টেন্ট হতেন না, এবং তিনি আবার বাংলার মানুষকে অসম্মান যদি না করতেন, তাহলে বাংলার মানুষ তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মনের মণিকোঠায় রেখে দিত। দেখুন, অনেক সমালোচনা আছে, এবং আমি তৃণমূল কংগ্রেসের হারের কারণ বলেছি, ব্যাখ্যা করেছি এর আগের ভিডিওতে, কিন্তু একটা কথা তো মাথায় রাখতে হবে যে তার যে সামাজিক প্রকল্পগুলো তারই মস্তিষ্ক প্রসূত। সেটা হয়তো সিপিএম আমলে কিছুটা ছিল, সেটাকে তিনি কিছুটা পরিমার্জন করেছেন, কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে সেটা কিন্তু মানুষকে ছুঁয়েছিল। এবং সেই সামাজিক প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা রয়েছে, কন্যাশ্রীর প্রয়োজনীয়তা রয়েছে, রূপশ্রীর প্রয়োজনীয়তা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজনীয়তা রয়েছে। আমি এর সপক্ষে বহুবার বলেছি, এবং সেই জন্য মমতা ব্যানার্জিকে ক্রেডিট দেওয়াই যায়। একজন মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে যাওয়া মানে এই নয় যে তার সব কর্মকাণ্ডের সমালোচনা করবো। করাপশনের যেমন সমালোচনা করব, তার আমলে যে সিন্ডিকেট রাজ প্রতিষ্ঠিত হয়েছে, যেভাবে হিন্দু মুসলমান ভারসাম্য তিনি নষ্ট করেছেন, যেভাবে অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যেভাবে নারী সুরক্ষা অভয়া থেকে শুরু করে এইগুলো কাণ্ড কারখানা হয়েছে, যেভাবে তামান্না খুন হয়েছে, এই সমস্ত বিষয়ে যেমন সমালোচনা থাকবে, ঠিক একইভাবে তার সামাজিক প্রকল্পগুলোর জন্য কিন্তু প্রশংসার একটা ছোট ঘর থাকবে। কিন্তু তিনি এখন যে কাণ্ড কারখানা করছেন, তাতে করে আমার মনে হয় সেগুলো নিয়েও বিশেষ চর্চা ভবিষ্যতে হবে না, কারণ এটা খুব বাজে বিজ্ঞাপন তিনি রেখে যাচ্ছে। এই অবস্থায় তিনি যদি রিজাইন করে গ্রামে গঞ্জে যে সমস্ত তৃণমূল কর্মীরা এখন বিপদে পড়ে আছেন তাদের পাশে গিয়ে দাঁড়াতেন, আমার মনে হয় সেটা অনেক বেশি তার জন্য ভালো হতো, তার ভবিষ্যৎ রাজনৈতিক কেরিয়ারের জন্য ভালো হতো।
এখন কিন্তু 2006-এর যুগ নেই যে গিমিক দিয়ে রাজনীতি হবে। মানুষের হাতের সামনে একটা ইন্টারনেট আছে। আগে আপনি একটা কথা বলে দিতেন, পরের দিন টিভি চ্যানেলগুলোকে যদি ম্যানিপুলেট করে দিতেন, মানুষ আর কিছু বুঝতে পারতো না, আপনার কথাকেই বিশ্বাস করে নিত। যেটা সিঙ্গুরে হয়েছিল, নন্দীগ্রামে হয়েছিল। এখন কিন্তু মানুষ ইন্টারনেট দেখে, মানুষ সত্য মিথ্যে যাচাই করতে পারে। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কথা বলছে না, মানুষ নিজেরাই ফ্যাক্ট ফাইন্ড করে নেয়। সেজন্য কোনো পার্টিরই কুপ্রচার খুব একটা মানুষকে টাচ করে না, কারণ মানুষ সত্যিটা জানতে পারে। কারণ এত মানুষের কাছে রিসোর্স এসে গেছে। মানুষ জানে এবারের নির্বাচনে কতটা স্বচ্ছতার সাথে নির্বাচনটা হয়েছে। মানুষ জানে এবারের নির্বাচনে কোনো জল মেশানোর সুযোগ পায়নি তৃণমূলী নেতারা, এবং যার জন্য আলটিমেটলি তাদের ভাগ্যের শিকেটা ছেড়েনি। মানুষ জানে এসব। সুতরাং যতই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হোক না কেন, তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। এদিকে তৃণমূলে তো গৃহদাহ লেগেই গেছে। পাপিয়া ঘোষ উত্তরবঙ্গের জেলা সভানেত্রী, তিনি, অতীন ঘোষ, তারপর মালদার কৃষ্ণেন্দু নারায়ণ, সবাই ধীরে ধীরে মুখ খোলা শুরু করেছে, এবং তাদের সূচিমুখ কিন্তু অভিষেক ব্যানার্জি এবং তার আইপ্যাকের দিকে। সবাই বলছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ডোবালেন। টু সাম এক্সটেন্ট কথাটার মধ্যে কোনো ভুল আছে বলে আমি মনে করি না। খুব স্বাভাবিক, এই একটা ছাইচাপা আগুন তো ছিলই। যেহেতু তারা ক্ষমতায় ছিলেন, অসীম শক্তিতে বলীয়ান হয়েছিলেন, সেই জন্য কেউ মুখ ফুটে কোনো কথা বলেনি। আজকে রত্না চট্টোপাধ্যায়ের মতো নেত্রী বলছেন যে সিন্ডিকেট ছিল। প্রশ্ন যাকে, এগুলো যখন সবই ছিল, তোমরা অন্যায়ের প্রতিবাদটা করনি কেন সেই সময় দলে? তৃণমূলে নাকি ডেমোক্রেসি আছে। তার কারণ তৃণমূলে সত্যি একটা ল্যাম্পপোস্ট আগে ছিল, এখন দুটো ল্যাম্পপোস্ট আর বাকি, একটাই পোস্ট ছিল, এখন দুটো পোস্ট আর বাকি সব ল্যাম্পপোস্ট। সত্যিই তাই, দুটো পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট। সেই জন্য ক্ষমতা যদি চলে যায়, আমার পদ যেন যদি চলে যায়, এই ভয়ে তৃণমূল নেতারা কিছু বলেনি। খারাপটা লাগে তৃণমূল কর্মীদের জন্য। দেখুন, সব দলের রাজনৈতিক কর্মীদের মধ্যে না একটা আবেগ থাকে, সেই আবেগটা বোঝার খুব প্রয়োজন রয়েছে। নেতারা এক ধরনের রাজনীতি করেন, কর্মীরা কিন্তু আরেক ধরনের রাজনীতি করেন। কর্মীদের রাজনীতিতে একটা আবেগ থাকে। আমি সেই সব কর্মীদের কথা বলছি না, যেই সমস্ত তৃণমূল কর্মী 12টা বাজতে বাজতেই গেরুয়া আবির মেখে, সেই গেরুয়া খাদি পরে তারা এখন বিজেপি হয়ে গেছেন এবং জায়গায় জায়গায় ভাঙচুর করছেন। আমি সেই সমস্ত নব্য বিজেপিদের কথা বলছি না, বা সেই সমস্ত তৃণমূলী কর্মীদের কথা বলছি না। কিন্তু এমন তৃণমূলী কর্মীরা তো রয়েছেন যারা মমতা ব্যানার্জিকে সামনে রেখে গ্রামে গঞ্জে পরিশ্রম করেছেন, সিপিএম শাসনের অবসান ঘটিয়েছেন। ঠিক তেমন কর্মীরাই সিপিএমেও রয়েছে, বিজেপিতেও রয়েছে। এই কর্মীদের আবেগকে যে রাজনৈতিক দল মর্যাদা দিতে পারে না, সেই রাজনৈতিক দল কিন্তু দীর্ঘদিন ধরে টেকে না। বিজেপি যেমন সংগঠিত দল, আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্য যখন বলেছেন যে কোথাও কোনো কিছু হলে তার দায় বিজেপি নেবে না এবং তারা বিজেপি কর্মী না, কারণ আমাদের স্পষ্ট নির্দেশ কর্মীদের প্রতি কোথাও কোনো ভ্যান্ডালিজম চলবে না এবং পুলিশকে রং না দেখে ব্যবস্থা নিতে তিনি বলেছেন। এটা খুব স্বাভাবিকভাবে এটা প্রশংসার যোগ্য এবং এটাই একজন রাজনৈতিক নেতার কথা হওয়া উচিত। আমার মনে হয় না বিজেপি যেমন সংগঠিত দল, বিজেপির কর্মীরা যারা খেটে এই ইলেকশন নামক বৈতরণী পার করেছেন, তারা এই কাজ করবেন। এটা হচ্ছে আমার বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় যে সমস্ত তৃণমূলী গুন্ডারা এক রাতের মধ্যে ড্রেস চেঞ্জ করে নিয়েছেন, তাদের কাজ। কারণ তারা এই কাজ করতে অভ্যস্ত। এখন এদেরকে চিহ্নিত করে জেলে ঢোকানোটা বিজেপির নতুন সরকারের কাছে প্রথম চ্যালেঞ্জ। আর আমার মনে হয় যে কর্মীদের আবেগের মর্যাদা সব রাজনৈতিক দলের দেওয়া উচিত। তৃণমূল সেটা দিতেই ভুলে গেছিল। তৃণমূল কর্মীদের আবেগের মর্যাদা বহুদিন ধরে দেয়নি। উপর থেকে বড়বাবু যা বলছেন নিচতলায় সেটাই শুনতে হবে। মানে কর্পোরেটে হয় না, ম্যানেজার ইনস্ট্রাকশন দিচ্ছে, কর্মীরা কাজ করছে, ঠিক সেভাবে একটা রাজনৈতিক দলের যে ভাবের আদান প্রদান, মতের আদান প্রদান, সেরকম কোনো কাঠামোই তৃণমূল কংগ্রেসে কোনো দিন ছিল না। আগে মমতা ব্যানার্জি বলতেন, কিন্তু মমতা ব্যানার্জির একটা জনপ্রিয়তা ছিল, একটা হোল্ড ছিল। তারপর যখন থেকে অভিষেক ব্যানার্জি একই প্রসেসে বলা শুরু করলেন এবং মাঝখানে আইপ্যাক নামক একটা দালাল সংস্থা নিয়ে এলেন, তখনই কিন্তু নিচের তলার কর্মীদের সাথে উপরের তলার যে নারীর টান, সেটা ছিন্ন হয়ে গেল। এই কানেকশানটা ছিন্ন হয়ে যাওয়ার দরুন কিন্তু নিচুর তলার কর্মীরাও কিন্তু তৃণমূল কংগ্রেস হয়তো করেছেন, তাদের আবেগ দিয়েই করেছেন, কিন্তু একাত্ম হতে পারেনি এবং তার প্রতিফলন কিন্তু ইভিএমে পড়েছে। সে যাই হোক, পরবর্তী পর্যায়ে আমাদের নজর থাকবে কে মুখ্যমন্ত্রী হয়, সেটা নিয়ে একটা পর্ব আজকে হবে। কে মুখ্যমন্ত্রী হতে পারে, অমিত শাহকে পর্যবেক্ষণ করা হয়েছে।
যতদূর মনে হচ্ছে শুভেন্দুই হবে, কারণ শুভেন্দুবাবুর মনোনয়নের সময় অমিত শাহ ছিলেন এবং মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব অমিত শাহ শুভেন্দুবাবুকেই দিয়েছিলেন। শুভেন্দুবাবু যদি মুখ্যমন্ত্রী হন সেটাও একটা ইতিহাস হবে, কারণ আহ, তাকে তো কম আক্রমণ করা হয়নি। সে যাই হোক, সেটা পরের কথা। আজকে ছিল এতখানি পর্যন্তই। যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।